সম্মুখে তাহাদের তালিকা প্রকাশ ও তাহাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কোনো উদ্যোগ নিয়েছেন কিনা, নেওয়া থাকলে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় অর্থমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যে গত ফ্যাসিস্ট সরকারের আমলে শেয়ার বাজার লুটপাটের সাথে জড়িত কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গৃহীত হয়েছে, তা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং আরও কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও গত ফ্যাসিস্ট সরকারের আমলে শেয়ার বাজার লুটপাটের সাথে জড়িত তথা কারসাজি, অনিয়ম, দুর্নীতিকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ১,৪৯৭ কোটি টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে, যার মধ্যে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড বেক্সিমকোর শেয়ার সংক্রান্ত লেনদেনে কারসাজির কারণে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪২৮ কোটি টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন দায়ী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের চিহ্নিতকরণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক গঠিত অনুসন্ধান ও তদন্ত কমিটির প্রদত্ত প্রতিবেদনের ভিত্তিতে গৃহীত ব্যবস্থাটি নিম্নরূপ। মাননীয় মন্ত্রী। স্পিকার, এটা অনেক দীর্ঘ লিস্ট, এটা যদি আপনি বলেন। জি, ধন্যবাদ। উত্তরের বাকি অংশ পঠিত বলে গণ্য করা হলো। ধন্যবাদ। মাননীয় তারকা চিহ্নিত ২,২৭১ বাণিজ্য মন্ত্রণালয়। মাননীয় সদস্য, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, আমরা দেখেছি যে অতীতে ফ্যাসিস্ট আমলে যারা নিয়োগ পেয়েছেন তারা দলান্ধ এবং অসৎ এইসব ব্যক্তিবর্গকে নিয়োগ দেওয়া হয়েছে। জনগণের মধ্যে ধারণা রয়েছে যে দরবেশ খ্যাত ব্যবসায়ীরা এই অসৎ কর্মের সাথে, এই শেয়ার বাজার কেলেঙ্কারির সাথে যেমন জড়িত, জনগণের ধারণা যে এটার সাথে ওই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সদস্যরাও তেমনিভাবে জড়িত, যোগ সাজসে এই কাজটা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে ভবিষ্যতে ফ্যাসিস্ট সরকারের নিয়োগের নীতিমালা অনুসরণ করে দলান্ধ ব্যক্তিদেরকে এখানে নিয়োগ দেওয়া, অসৎ ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হবে কিনা, এবং যারা ওই ফ্যাসিস্ট সরকারের আমলে এই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্মকর্তা ছিলেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় অর্থমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ইতিমধ্যে বিগত সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সহ অন্যদের বিরুদ্ধে মামলা এবং তদন্ত চলছে। মাননীয় স্পিকার, প্রশ্নকারী সম্মানিত সংসদ সদস্যের জ্ঞাতে বলছি যে ইতিমধ্যে আপনারা জানেন নতুনভাবে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গঠিত হয়েছে। একজন চেয়ারম্যান, 3 জন সদস্য এবং আরেকজন সদস্য নিয়োগের প্রক্রিয়া অব্যাহত আছে, চলছে। সকলেই এদের কেউ রাজনৈতিকভাবে নিয়োগ দেওয়া হয়নি, কাউকে দেওয়া হয়নি, এবং আমি ব্যক্তিগতভাবে অর্থমন্ত্রী হিসাবে আমি এদের কাউকে চিনিও না। নিয়োগ প্রক্রিয়া এত স্বচ্ছ ছিল যে এদের সবাইকে আমি ভালো করে চিনিও না, কিন্তু সবাই প্রফেশনাল, সবাই শেয়ার বাজার, ইন্টারন্যাশনাল ক্যাপিটাল মার্কেটের সাথে সংযুক্ত ছিল, তাদের এক্সপোজার ভালো, তাদের সততা নিয়ে কোনো প্রশ্ন আমাদের মধ্যে নাই, জানা নেই। এবং আপনি লক্ষ্য করেছেন মাননীয় সংসদ সদস্য, ইতিমধ্যে শেয়ার বাজার কিন্তু ঊর্ধ্বমুখী গতির দিকে চলছে এবং বহু পয়েন্ট গেইন করেছে। এটা বাংলাদেশের গত 5 বছরে যতটুকু গেইন করে নাই, এই গত 2 মাসের মধ্যে এই নতুন আপনার কমিশন নিয়োগের পরে এর ঊর্ধ্বগতি আমরা দেখতে পাচ্ছি। এবং শেয়ার বাজারে সত্যতা আসার কারণে, শেয়ার বাজারের উপর মানুষের আস্থা ফিরে আসার কারণে এটা হয়েছে, এবং আমরা আশা করছি যে আমরা বড় ধরনের পরিবর্তন ক্যাপিটাল মার্কেটে এনেছি এবং আনতে যাচ্ছি। বাংলাদেশে শুধু দেশের বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসে নাই, লিস্টেড কোম্পানিদের আস্থা ফিরে আসছে।
এবং বাইরের ফান্ড ম্যানেজার যারা আছে তাদেরও আস্থা ফিরে আসছে। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন হংকং, নিউ ইয়র্ক, লন্ডন স্টক মার্কেট থেকে ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে আসতে শুরু করেছে এবং অংশগ্রহণের ইন্টারেস্ট দেখাতে আরম্ভ করেছে। আমরা বিশ্বাস করি আগামী দিনে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট একটি গ্লোবাল যেভাবে পরিচ্ছন্নভাবে পরিচালিত একটি শেয়ার বাজার হয়, ট্রাস্টের মাধ্যমে, আস্থার মাধ্যমে, সেটা ইনশাআল্লাহ আমরা করতে যাচ্ছি এবং ইতিমধ্যে তার সফলতা আমরা দেখতে পাচ্ছি। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের যে আস্থা ফিরে আসছে এবং শেয়ারের ঊর্ধ্বগতি দেখে সেটা বোঝা যাচ্ছে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য শওকত আরা আক্তার মহিষ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি রাজস্ব আয় বাড়াইবার জন্য কর হার না বাড়াইয়া কর জাল সম্প্রসারণের লক্ষ্যে সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন? ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। এটা সম্পূরক, হ্যাঁ। জি, ধন্যবাদ মাননীয় স্পিকার। যদিও বা এটা শেয়ার বাজারের সাথে সম্পৃক্ত প্রশ্ন নয়, তারপর আমি এটার উত্তর দিচ্ছি। ইতিমধ্যে কর হার আর নেটওয়ার্ক বাড়ানোর জন্য অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রত্যেকটি কোম্পানি যারা ইতিমধ্যে কর প্রদান করছে সঠিকভাবে, সেই সমস্ত সেক্টরগুলোতে আমরা পুরোপুরি কাদের কত মার্কেট শেয়ার আছে সেটা বের করছি এবং মার্কেট শেয়ারের অনুযায়ী ট্যাক্সেশনের একটা সম্পৃক্ততা আছে। কারণ যার যত মার্কেট শেয়ার তাকে কিন্তু সেই অনুমান সেই পরিমাণ ট্যাক্সের বোঝা বইতে হয়। তো আমরা বিগত দিনে কিন্তু এই কাজগুলো হয়নি। আমরা প্রত্যেকের মার্কেট শেয়ার নির্ধারণ করছি, প্রত্যেকটি কোম্পানির কোন সেক্টরে কার কত মার্কেট শেয়ার আছে, এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে আমরা একটা ফ্ল্যাট রেটে গিয়েছি, যেটা সমস্ত বাংলাদেশে যারা এখন করের আওতায় আসে নাই তাদের সাধ্যের মধ্যে যতটুকু ট্যাক্স দিতে পারে একটা ফ্ল্যাট রেট নির্ধারণ করছি আমরা এলাকা ভিত্তিক। সুতরাং সেই ফ্ল্যাট রেটের মাধ্যমে কোনো এনবিআর কর্মকর্তার, ট্যাক্সেশনের কর্মকর্তার কাছে ট্যাক্স পেয়াররা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, এই জন্য ফ্ল্যাট রেটের মাধ্যমে তারা ট্যাক্স দিতে পারবে। তাদেরকে কোনো ট্যাক্সের ফর্ম ফিল আপ করতে হবে না এবং সেই ফ্ল্যাট রেটের শুধু রিসিপ্টটাই হাতে থাকবে। সুতরাং তাদেরকে হয়রানিও করা হবে না, তাদের সাধ্যের মধ্যে যতটুকু তারা কর দিতে পারে একটা ফ্ল্যাট রেটের মাধ্যমে আমরা একটা বড় ধরনের নেটওয়ার্ক তৈরি করছি এবং একবার সকলের নেটওয়ার্কে আসার পরে পরবর্তীতে আমরা এই করের সত্যিকার যেটা আমাদের করের যেটা নীতিমালা আছে সেটা প্রয়োগ করব। শুরুতে ফ্ল্যাট রেটের মাধ্যমে আমরা আমাদের নেটওয়ার্কটা বড় করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত প্রশ্ন 2201।